প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ আল আমিন, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, শেরপুর সরকারি কলেজ, শেরপুর। আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি বিষয়ের নিরাপত্তা অধ্যায় থেকে আন্তর্জাতিক বিরোধের ধারণা, কারণ ও মীমাংসার উপায় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা শেষে তোমরা আন্তর্জাতিক বিরোধের ধারণা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, আন্তর্জাতিক বিরোধের কারণ ব্যাখ্যা করতে পারবে এবং আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ মীমাংসার উপায়সমূহ ব্যাখ্যা করতে পারবে। আলোচনার শুরুতে আমরা আন্তর্জাতিক বিরোধ সম্পর্কে জেনে নেব। সংঘাত ও বিরোধ মানব সভ্যতার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। বর্তমানে এই ধরনের সংঘাত ও বিরোধ জাতীয় রাষ্ট্রের সীমানা অতিক্রম করে আন্তর্জাতিক পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। আর তাই বর্তমান সময়ে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় আন্তর্জাতিক বিরোধ এবং তা মীমাংসার উপায়সমূহ নিয়ে ব্যাখ্যা একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। আন্তর্জাতিক রাজনীতিতে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিদ্যমান বিরোধকেই আন্তর্জাতিক বিরোধ হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্কের ক্ষেত্রে বিরোধ বা সংঘর্ষ এমন একটি বিশেষ পরিস্থিতিকে বোঝাচ্ছে যেখানে বিভিন্ন রাষ্ট্রের পরস্পরের সাথে দ্বন্দ্ব বা সংঘাতে লিপ্ত হয়। এই ধরনের সংঘাত বা লিপ্তগুলোকে আমরা দুইটি পরিস্থিতিতে বিবেচনা করতে পারি। একটি হচ্ছে সরাসরি সংঘাত বা প্রত্যক্ষ সংঘাত, যেটিকে যুদ্ধ নামে অভিহিত করা হয়ে থাকে এবং এটিকে বিরোধের চরম পরিস্থিতি হিসেবে বিবেচনা করা হয়। প্রত্যক্ষ সংঘাত ছাড়াও বিরোধের পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং এই পরিস্থিতিতে বিভিন্ন রাষ্ট্র পরস্পরের সাথে প্রত্যক্ষ বিরোধে লিপ্ত না হয়েও বিভিন্ন বিষয় নিয়ে দর কষাকষি, পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রচার অভিযান পরিচালনা করা, সামরিক প্রস্তুতি, ভীতি প্রদর্শন ইত্যাদি ব্যবস্থা গ্রহণ করতে পারে এবং এই ধরনের যে পরিস্থিতি তৈরি হয় সেটিকে বিরোধের মনস্তাত্ত্বিক প্রস্তুতি হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। অর্থাৎ বিরোধের পরিস্থিতি মোটা দাগে আমরা দুইভাবে চিহ্নিত করতে পারি। একটি হচ্ছে যুদ্ধ বা বিরোধের চরম পরিস্থিতি এবং অপরটি হচ্ছে বিরোধের মনস্তাত্ত্বিক প্রস্তুতি। মনস্তাত্ত্বিক প্রস্তুতির উদাহরণ হিসেবে আমরা স্নায়ু যুদ্ধের কথা বলতে পারি, যেখানে সরাসরি যুদ্ধে রাষ্ট্রগুলো অংশগ্রহণ না করেও যুদ্ধর মতো একটি পরিস্থিতি তৈরি করেছিল। আমরা আন্তর্জাতিক বিরোধের কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানীর সংজ্ঞা দেখে নেব। শুরুতে আমরা দেখতে পাচ্ছি কে.জে. হলস্টি তিনি একটি সংজ্ঞা দিয়েছেন তার ইন্টারন্যাশনাল পলিটিক্স গ্রন্থে। তিনি বলছেন, দৃষ্টিগত পার্থক্য কূটনীতি ও সামরিক কার্যাবলীর মাধ্যমে বিভিন্ন পক্ষ বা রাষ্ট্র দ্বারা যখন কোনো হিংসাত্মক ঘটনা তৈরি করা হয় তখন সেই পরিস্থিতিকে আন্তর্জাতিক বিরোধ বলা হচ্ছে। পরবর্তী সংজ্ঞাটি দিয়েছেন সি.আর. মিশেল। তিনি বলছেন, দুই বা ততোধিক পক্ষের হিংসাত্মক পন্থায় উদ্দেশ্য সফল করা বা আত্মরক্ষা করাকেই আন্তর্জাতিক বিরোধ বলা হয়ে থাকে। অনেক সময় রাষ্ট্রগুলো বিভিন্ন ধরনের হিংসাত্মক কৌশল অবলম্বন করে তাদের জাতীয় স্বার্থ বা উদ্দেশ্য সফল করতে চায়। আবার কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্রগুলো নিজেদের স্বাধীনতা, সার্বভৌমত্ব বা ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য বিভিন্ন ধরনের হিংসাত্মক পন্থা অবলম্বন করতে পারে এবং এই ধরনের হিংসাত্মক পন্থাগুলোকেই আন্তর্জাতিক বিরোধ হিসেবে আখ্যায়িত করা হয়। পরবর্তী সংজ্ঞাটি আমরা দেখছি ডেভিড এডওয়ার্ডস তিনি দিয়েছেন। তিনি তার ইন্টারন্যাশনাল পলিটিক্স অ্যানালাইসিস গ্রন্থে বলছেন, রাষ্ট্রগুলোর মধ্যে মতের যে পার্থক্য কিংবা স্বার্থে যে দ্বন্দ্ব, ধারণার দ্বন্দ্ব এবং কাজের যে দ্বন্দ্ব, এই সকলকেই তিনি মূলত আন্তর্জাতিক বিরোধ হিসেবে আখ্যায়িত করেছেন। অর্থাৎ রাষ্ট্রগুলোর মধ্যে বা বিভিন্ন আন্তর্জাতিক পক্ষের মধ্যে বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের সংঘাত বা দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে এবং এগুলোকেই তিনি আন্তর্জাতিক বিরোধ হিসেবে আখ্যায়িত করেছেন। এই পর্যায়ে আমরা আন্তর্জাতিক বিরোধের কিছু কারণ আলোচনা করব। আন্তর্জাতিক বিরোধের অনেকগুলো কারণ রয়েছে, তোমরা এখানে কিছু কারণ দেখতে পাচ্ছ। প্রথমত রয়েছে ভূখণ্ডগত অধিকার সম্প্রসারণ।
ভূখণ্ডগত প্রাধান্য বা আগ্রাসী মনোভাব বিরোধ বা সংঘাত সৃষ্টির একটি অন্যতম মূল উৎস, এবং এটি কখনো কখনো আঞ্চলিক সীমানা পেরিয়েও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে। যেমন উদাহরণ হিসেবে আমরা জার্মান ও ইতালির ভূখণ্ডগত প্রাধান্য বিস্তারের মনোভাবকে উদাহরণ হিসেবে বলতে পারি, যার কারণে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল। এছাড়া আরব রাষ্ট্রসমূহের ভূখণ্ডের উপর ইসরায়েলের প্রাধান্য বিস্তারের কারণে আরব ও ইসরায়েলের মধ্যে দীর্ঘকাল ধরে সংঘাত বিদ্যমান। দ্বিতীয় কারণটি রয়েছে মতাদর্শগত পার্থক্য। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে মতাদর্শ কারণের জন্য বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সংঘাত বা সংঘাতের মতো অবস্থার সৃষ্টি হয়েছিল। যেমন এখানে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মতাদর্শগত পার্থক্যের কারণে স্নায়ুযুদ্ধের উদাহরণ হিসেবে বলতে পারি। একদিকে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা বা রাষ্ট্রীয় ব্যবস্থা যেটি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গড়ে উঠেছিল, এবং অন্যদিকে সমাজতান্ত্রিক মতাদর্শের ব্যবস্থা গড়ে উঠেছিল যার নেতৃত্ব দিয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন। এবং এই মতাদর্শগত কারণেও বিশ্ব ব্যবস্থা দুটি আলাদা ভূখণ্ডে বা মেরুতে বিভক্ত হয়ে পড়েছিল। তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ধর্মীয় কারণ। ধর্মীয় কারণে আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিভিন্ন পর্যায়ে বিরোধ ও সংঘাতের সৃষ্টি হতে পারে। যেমন আমরা আরব ইসরায়েলের যুদ্ধের কথা এখানে উল্লেখ করতে পারি, যেটি মূলত মুসলিম ও ইহুদিদের বিরোধ হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া আফগানিস্তানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধ, যেটিকে খ্রিস্টান ও মুসলমানদের বিরোধ হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। এছাড়া আমরা যদি ভারত পাকিস্তানের কথাও এখানে উল্লেখ করি, কাশ্মীরকে কেন্দ্র করে যে বিরোধ রয়েছে সেটিও মূলত ধর্মীয় একটি কারণ হিসেবেই চিহ্নিত করা হয়ে থাকে। পরবর্তী কারণটি রয়েছে জাতিগত দ্বন্দ্ব। জাতিগত দ্বন্দ্বের কারণেও বিভিন্ন ধরনের বিরোধের সূচনা হতে পারে। উদাহরণ হিসেবে আমরা সাইপ্রাসে গ্রিক ও তুর্কিদের বিরোধ, অথবা রুয়ান্ডিতে হুদু ও টুটিসদের দ্বন্দ্ব, কিংবা আফ্রিকায় শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের বিরোধের কথাও এখানে আমরা উল্লেখ করতে পারি, যার কারণে সেই সকল রাষ্ট্রগুলোতে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব সংঘাত বা গৃহযুদ্ধ মতো অবস্থা তৈরি হয়েছিল। আন্তর্জাতিক বিরোধের পরবর্তী কারণটা হচ্ছে জাতীয় মুক্তিযুদ্ধ। কখনো কখনো জাতীয় মুক্তির আন্দোলনের কারণে বিভিন্ন বিরোধের সূচনা হতে পারে। বিশেষ করে উপনিবেশিক ও সাম্রাজ্যবাদী শক্তি কোনো দেশের উপর তার শাসনে হস্তান্তরের জন্য অস্বীকৃতি জানালে নির্যাতিত জনসমষ্টি আন্দোলনের মাধ্যমে এই সকল সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদ থেকে অবসানের জন্য উদ্যোগ গ্রহণ করে। এর ফলে রক্তক্ষয়ী বিরোধ বা সংঘাতের সৃষ্টি হতে পারে। পরবর্তী কারণটি রয়েছে সীমান্ত বিরোধ। সীমান্ত বিরোধকে কেন্দ্র করেও বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সংঘাতের সৃষ্টি হচ্ছে। এই ক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে ভারত চীন বা ভারত পাকিস্তান বা ভারত বাংলাদেশের কথা উল্লেখ করতে পারি, যেখানে সীমান্তর কারণে এই রাষ্ট্রগুলোর মধ্যে বিভিন্ন ধরনের বিরোধের বা বিভিন্ন ধরনের আস্থার সংকট তৈরি হচ্ছে। এছাড়া রয়েছে রাষ্ট্রের অভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ ও আক্রমণজনিত পরিস্থিতি। কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ ক্ষেত্রে অন্য কোনো রাষ্ট্রের হস্তক্ষেপের ফলে বিরোধের সৃষ্টি হতে পারে। আবার কখনো কখনো বৃহৎ বা পরাশক্তিগুলো তাদের পছন্দের সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য বা ক্ষমতায় আনার জন্য অপেক্ষাকৃত দুর্বল বা ছোট রাষ্ট্রগুলোর রাজনীতির ক্ষেত্রে হস্তক্ষেপ করে। এর ফলেও সংঘাতের সৃষ্টি হতে পারে। এছাড়া রয়েছে অর্থনৈতিক দ্বন্দ্ব। অর্থনৈতিক দ্বন্দ্বের কারণেও বিভিন্ন ধরনের সংঘাতের তৈরি হতে পারে। অনেক ক্ষেত্রে পরাশক্তি বা বৃহৎ শক্তিগুলো তাদের বিপক্ষ যে রাষ্ট্রগুলো রয়েছে বা তাদের বিপরীত মতাদর্শে যে সকল রাষ্ট্রগুলো রয়েছে সেগুলোর উপর বিভিন্ন ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বা আরোপ করে থাকে। এর ফলে এই সকল রাষ্ট্রগুলোর মধ্যে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব বা সংঘাতের সৃষ্টি হচ্ছে। এবং সর্বশেষ কারণটি রয়েছে রাষ্ট্রের উপর জাতীয় আত্মমর্যাদা ও স্বার্থ। আন্তঃরাষ্ট্রীয় বিরোধের ক্ষেত্রে জাতীয় মর্যাদা বা সম্মান একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা হয়। যেমন এই ক্ষেত্রে আমরা বলতে পারি 1925 সালে গ্রিকরা বুলগেরিয়া দখল করে নিয়েছিল। এর কারণ ছিল যে বুলগেরিয়ার সীমান্তে দুইজন গ্রিক সীমান্ত রক্ষীকে মেরে ফেলা হয়েছিল, যেটিকে গ্রিকরা আত্মমর্যাদার হানি বলে
মেনে নিয়েছিল, আত্মমর্যাদার একটি গুরুত্বপূর্ণ হানি বলে মনে করেছিল, যার প্রেক্ষিতে তারা পরবর্তীতে বুলগেরিয়া দখল করে নিয়েছিল। এছাড়া আন্তর্জাতিক পরিমণ্ডলে কোনো রাষ্ট্রই তাদের জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে কোনো সম্পর্ক স্থাপন করতে চায় না। আর এই সকল জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রাখতে গিয়ে অনেক সময় রাষ্ট্রগুলো বিভিন্ন ধরনের দ্বন্দ্ব বা বিরোধে জড়িয়ে পড়ে। এ পর্যায়ে আমরা আন্তর্জাতিক বিরোধে শান্তিপূর্ণ মীমাংসার কিছু উপায় নিয়ে আলোচনা করব। আন্তর্জাতিক বিরোধে শান্তিপূর্ণ মীমাংসা বলতে মূলত কূটনৈতিক তৎপরতা কিংবা রাষ্ট্রগুলোর পারস্পরিক আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোকে বোঝানো হচ্ছে। এক্ষেত্রে আমরা গ্রিক পণ্ডিত সিসেরোর একটি উক্তি উল্লেখ করতে পারি। তিনি বলছেন, আন্তর্জাতিক বিরোধের মীমাংসা করার দুইটি উপায় রয়েছে। একটি হচ্ছে যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে সমঝোতা করা, যেটি মানব সমাজের মাধ্যমে প্রয়োগ করা হয়, এবং দ্বিতীয়টি হচ্ছে বল বা শক্তি প্রয়োগ করা, যেটি পশু সমাজের কাজ। আর এই কারণেই বর্তমান সময়ে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানীরা শান্তিপূর্ণ মীমাংসার উপর গুরুত্ব আরোপ করে থাকেন। আর যেহেতু বর্তমানে জাতিসংঘের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন বিরোধের মীমাংসার কাজ ত্বরান্বিত করা হয় বা তত্ত্বাবধান করা হয়, সেক্ষেত্রে জাতিসংঘ সনদের ১ নং ধারায় আন্তর্জাতিক বিরোধ মীমাংসার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া জাতিসংঘ সনদের ৩৩ থেকে ৩৮ নম্বর ধারায় আন্তর্জাতিক বিরোধে শান্তিপূর্ণ মীমাংসার বিভিন্ন উপায় উল্লেখ করা হয়েছে, যেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। তার প্রথমটি হচ্ছে আলাপ আলোচনা। সাধারণত দুটি রাষ্ট্রের মধ্যে যখন কোনো বিরোধ দেখা দেয়, সেই বিরোধ কূটনীতিক পর্যায়ে অথবা কূটনীতিক প্রতিনিধির মাধ্যমে আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করা হয়। এই ধরনের আলোচনা কখনো মন্ত্রী পর্যায়ে হয়ে থাকে, আবার কখনো সচিব পর্যায়ে হতে পারে, কিংবা রাষ্ট্রের শীর্ষ নেতৃবৃন্দের পর্যায়ে হতে পারে, কিংবা আন্তর্জাতিক কোনো ফোরামের মাধ্যমেও বা সম্মেলনের মাধ্যমেও এই ধরনের আলাপ আলোচনা হতে পারে, এবং এর ভিত্তিতে বিভিন্ন পক্ষের মধ্যে একটি শান্তিপূর্ণ মীমাংসার চেষ্টা চালানো হয়। দ্বিতীয় উপায়টি রয়েছে শুভেচ্ছা ও মধ্যস্থতা। শান্তিপূর্ণ উপায়ে বিরোধ মীমাংসার অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে এটিকে বন্ধুত্বপূর্ণ মধ্যস্থতাও বলা হয়ে থাকে। অর্থাৎ দুটি রাষ্ট্রের মধ্যে যখন তৃতীয় কোনো রাষ্ট্র বিবাদ মীমাংসার জন্য উদ্যোগী হয়, সেই ব্যবস্থাকে বন্ধুত্বপূর্ণ উদ্যোগ বলে আখ্যায়িত করা হয়। বিদ্যমান রাষ্ট্রগুলো যদি এই উদ্যোগকে মেনে নেয়, তাহলে এই উদ্যোগ মধ্যস্থতায় পরিণত হয়। এক্ষেত্রে আমরা একটি উদাহরণ দিতে পারি, যেটি হচ্ছে ১৯০৫ সালে রুশ এবং জাপান যুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট এই ধরনের মধ্যস্থতা করেছিলেন, এবং রুশ ও জাপান যুদ্ধের সমাপ্তির জন্য তিনি ভূমিকা রেখেছিলেন। পরবর্তী উপায়টি হচ্ছে অনুসন্ধান ও আপোস করা। অর্থাৎ বিবাদের সাথে জড়িত রাষ্ট্রসমূহ বিবাদের কারণ সম্পর্কে অনেক সময় ভিন্ন ভিন্ন মত পোষণ করে থাকে। এর ফলে বিবাদ মীমাংসা করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়। কিন্তু যদি অনুসন্ধান বা এই ধরনের কমিশন গঠন করে বিষয়গুলো অনুসন্ধান করা হয়, সেক্ষেত্রে খুব সহজেই বিবাদের মূল কারণ উদ্ঘাটন করা সম্ভব হয়, আর ফলে বিবাদ বা বিরোধও খুব সহজেই শান্তিপূর্ণ উপায়ে মীমাংসা করা সম্ভব হয়। পরবর্তী উপায়টি রয়েছে সালিসি। অর্থাৎ সালিসির মাধ্যমেও শান্তিপূর্ণ উপায়ে বিভিন্ন ধরনের বিরোধ মীমাংসা করা যায়। তবে সালিস মূলত একটি বিচার বিভাগীয় পদ্ধতি, এবং এই পদ্ধতির মাধ্যমে মূলত বিরোধ মীমাংসা সম্পর্কে সিদ্ধান্ত পেশ করা হয়। জাতিসংঘ বর্তমান সময়ে সালিসি পদ্ধতির মাধ্যমে তার সদস্য রাষ্ট্রগুলো মধ্যে বিভিন্ন ধরনের বিরোধ মীমাংসা করার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে। পরবর্তী বিষয়টি হচ্ছে বিচার বিভাগীয় নিষ্পত্তি। শান্তিপূর্ণ উপায়ে বিরোধ মীমাংসার এটি একটি উল্লেখযোগ্য পদ্ধতি। মূলত জাতিসংঘ তার যেই আন্তর্জাতিক আদালত রয়েছে, এই আদালতের মাধ্যমেই মূলত এই ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে, এবং আন্তর্জাতিক আদালতকে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ বা দ্বন্দ্ব নিষ্পত্তি করার জন্য বিভিন্ন ধরনের ক্ষমতা প্রয়োগ করার এখতিয়ার দেওয়া হয়েছে। এবং সর্বশেষ উপায়টি হচ্ছে আঞ্চলিক সংগঠন। জাতিসংঘ
তার সনদে আঞ্চলিক সংগঠন বা ব্যবস্থার মাধ্যমে বিরোধ মিটিয়ে নেওয়ার জন্য বিভিন্ন রাষ্ট্রকে পরামর্শ দিয়ে থাকে। জাতিসংঘ সনদের 52 নম্বর ধারায় এই বিষয়ে আলোচনা করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে জাতিসংঘের সদস্যগণ প্রয়োজন অনুযায়ী আঞ্চলিক সংগঠনের মাধ্যমে তাদের স্থানীয় বিরোধ শান্তিপূর্ণ উপায়ে মীমাংসার চেষ্টা করবে। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভিন্ন ধরনের আঞ্চলিক সংগঠনগুলো গড়ে উঠেছে এবং এই সকল সংগঠনগুলোর মধ্যে অনেকগুলো বিভিন্ন রাষ্ট্রসমূহের মধ্যে যে সকল বিরোধ রয়েছে এগুলোর শান্তিপূর্ণ উপায় মীমাংসার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। এক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস অথবা অর্গানাইজেশন অব আফ্রিকান ইউনিটি এই সংগঠনগুলোর উদাহরণ আমরা দিতে পারি। আমার আজকের আলোচনা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।